আবির্ভাব ভ্রুকুটি নিল, হতাশ কঞ্চে বলল, ঠিক আছে, দূর থেকে দেখবি, ভুল করে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবি না। তুমি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো না। তোর বোন রণচণ্ডী, তার এই অ্যাডভান্টেজ নিতে গেলে আমার লাশও পাবি না কেউ। আর আমার বোন অতি সহজ সরল নিরীহ, ওকে সহজেই বোকা বানানো যায়। আচ্ছা, নেব না, আসি তাহলে। ঠিক আছে, তবে শর্ত মনে থাকে যেন। ওকে, থাকবে। পূর্ণিমার আলোয় চারিপাশ আলোকিত। অয়ন আবির্ভাব ছুটছে গাড়ি নিয়ে, রাস্তার মাঝামাঝি আসতে দুজনের গাড়ি মুখোমুখি হলো। গাড়ি থামালো দুজনে, জানালার কাজ নামিয়ে দুজনে হাতের চাবির গোছা ধরিয়ে দিল। আবির্ভাব চাবি হাতে নিয়ে সূক্ষ্ম নয়নে তাকালো অন্যের দিকে, প্রকাশ্য হুমকি দিয়ে বলল, শর্ত যেন হেরফের না হয়। হবে না, তুমি মনে রেখো কিন্তু। রাখবো। ড্রিম লাইটের চিমচিমে আলোয় অয়ন ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। পেট অবধি দামি চাদর টেনে কাঁধে শুয়ে আছে ছবি। অয়ন আস্তে করে ছবির পাশে বসলো, কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবির দিকে। এই কয়েকদিনে মেয়েটা মনের সব জুড়ে দখল করে নিয়েছে। এই মেয়েকে দেখার জন্য মনটা যেন আকুলি উকুলি করছিল। অয়নের খুব ইচ্ছে হলো ছবিকে একটু জড়িয়ে ধরতে। অয়ন হাত বাড়ালো ছবির দিকে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল হিটলার ভাইয়ের কথা, শর্ত মানতে হেরফের করলে জন্মের মতো ছবিকে দেখা বন্ধই হয়ে যাবে। তার চেয়ে নিজেকে কিছুদিন সংযত করে রাখাটাই ভালো হবে। অয়ন মেঝে থেকে উঠে ছবির কোল ঘেঁষে বসল, কপালে আলতো চুমু এঁকে চাদর টেনে পুরো শরীর ঢেকে দিল। চলে আসার জন্য নিচে নেমে পা বাড়াতে ডান হাতে টান পড়ল। ঘুরে তাকাতেই চমকে উঠল, ছবি অয়নের হাত চেপে ধরেছে, ঘুমন্ত কঞ্চে বলল, চলে যাচ্ছেন কেন? অয়ন তোতলাচ্ছে, বিছানার পাশে হাঁটু গেড়ে বসল, মৃদু কঞ্চে বলল, আসলে ভাইয়া বাসায় নেই তো, এর জন্য আমাকে পাঠিয়েছে তোমাকে যেন দেখে রাখে, এজন্য এসেছিলাম। ভাইয়া তো এখনো আসে নাই, তাহলে চলে যাচ্ছেন কেন? আসলে আমি জানি আপনি আসবেন, ভাইয়া আমাকে বলে গিয়েছে। চমকাল অয়ন। বিড়বিড় করে হাজারখানি গালি দিল আবির্ভাবকে। চোখ কুচকে বিড়বিড় করে বলল, হিটলার কোথাকার, আমাকে শাসিয়ে বোনকে আবার সাবধান করে দিয়ে গেছে। ছবি শোয়া থেকে উঠে বসলো, শাড়ির আঁচল গায়ে টেনে নিয়ে গাল ফুলিয়ে পড়ল, খবরদার আমার ভাইয়াকে হিটলার বলবেন না। ঝটকা খেলো অয়ন, চক্ষুদয় বড় বড় হলো নিমিষে। এরা ভাই বোন কি অন্তর্যামী? মনের কথা বুঝে যায় কিভাবে? চোখ এলিয়ে বলল, কখন বকা দিলাম তোমার ভাইকে? দিয়েছেন, বিড়বিড় করে হিটলার বলেছেন, আমি শুনেছি, আর বলবেন না খবরদার। অয়ন মাথা ঝুঁকালো, দু হাতে সামনে নিয়ে বলল, আমার ঘাট হয়েছে, ক্ষমা করে দেন। ঘুমের মধ্যে হেঁচকি তুলছে সারা। আবির্ভাব সারার মুখে আলতো ভাবে হাত রাখলো, চোখের কোণায় পানি শুকিয়ে দাগ পড়িয়ে গেছে। সারা এমন চেহারা দেখে বুকের ভেতরটাও দুমড়ে মুচড়ে উঠেছে আবির্ভাবের। চোখে জমেছে অশ্রু, দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমাকে ভুল বুঝো না প্লিজ। বাবা মায়ের খুনের প্রতিশোধ নেওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধ আমি বারবার করব। আমাকে প্লিজ একটু সুযোগ দিও তোমার ভুলটা ভেঙে দিতে। আমার ছোট আহিরাকে যারা এতদিন আমার থেকে এতটা দূরে রেখেছিল, তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। সারা নড়ছে। আবির্ভাব এবার থামলো, দু হাত উঁচিয়ে কোনো রকম শব্দ বা নড়াচড়া না করে মূর্তির মতো বসে থাকলো একইভাবে। সারা জোরে জোরে শ্বাস নিচ্ছে, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে। আবির্ভাব কিছু সময় ছেড়ে থাকলো সারার পানে, ফের উঠে দাঁড়ালো। ছেড়ে যাওয়া ইচ্ছে হচ্ছে না, তবে কোনোভাবেই সারা ভুল বুঝাটা বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে নেই। দীর্ঘশ্বাস ফেলে আলতো পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো, ঘাড় ঘুরে দেখে নিল নিজের সদ্য বিবাহিত নববধূকে। কোনো অদ্ভুত শক্তি যেন চুম্বক এনে টানছে সারার দিকে। আবির্ভাব নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিল না, দ্রুত বেগে বের হয়ে আসলো রুম থেকে। সকালটা স্নিগ্ধ প্রশান্ত, সূর্যের নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভিতরে ঢুকেছে। হালকা ঠান্ডা বাতাসে পর্দা ধীরে ধীরে দুলছে। বাইরে পাখির কলকাকুলিতে ভরে আছে চারিপাশ। রোজকার মতো আজও খোঁচাখুচি লেগেছে মনার মা আর রহিমার। সকাল হয়েছে, রহিমা এখনো পরিপূরে ঘুমাচ্ছে। আবির্ভাব রাতেই বলে রেখেছে তার বোনের কোনো রকম অসুবিধা হলে দুইটাকেই বাড়ি থেকে বের করে দিয়ে নতুন কাজের লোক রাখবে। অথচ রহিমা সে ব্যাপারে কোনো হেলদোলি নেই। মনার মা ডাকতে আসলে বেজে চটে যায়। মনার মা তাদের দত চেপে পড়ল, ছোট সাহেব রে, আইস কুমু তোরে তাড়াইয়া দিয়া নতুন লোক আনতে। আমি হাঁপাইয়া গেছি একা একা কাজ করতে করতে।
মাস শেষ হইলে তো বোনাস সহ টাকাগুলা হাতায় আনিস। ওই টাকার ভাগ কি আমারে দিস, যে আমি তোর সব কাম কইরা দিমু? রহিমা ফলের জুস বানাচ্ছে, প্রচন্ড বিরক্ত ভরা মুখে ফ্রিকুচকে তাকালো মনার মায়ের দিকে। কিছু কঠিন কথা শোনাতে গিয়ে থেমে গেল। দরজার কাছে এসে দাঁড়িয়েছে আবির্ভাব, দীর্ঘশ্বাস ফেলে পড়ল। তোমাদের এই ঝগড়া বন্ধ হবে নাকি আমি সত্যি সত্যি নতুন কাজের লোক আনবো? রহিমা কিছু বলল না। মনার মা মুখ খুলতে গেলে আবির্ভাব হাত তুলে থামিয়ে দিল। রান্নাঘরে ঢুকে দুজনের দিকে তাকিয়ে বলল, বের হয়ে যাও, আজ আমি ব্রেকফাস্ট বানাবো। রহিমা চোখ যেন বের হয়ে আসা যাবে। এই লোক ব্রেকফাস্ট বানাবে, এটা কি সম্ভব? মনার মা এই ব্যাপারে অবগত। সারার জন্য একবার ব্রেকফাস্ট বানাতে দেখেছে আবির্ভাবকে। কথা খরচ না করে বলল। আইসে ছোট সাহেব। রহিমা হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বাইরে বের করে আনলো। আবির্ভাবের নাস্তা বানানো শেষ। মনার মা আর রহিমা একে একে সবার খাবার টেবিলে এনে রেখেছে। শেখর আর মোহনা এসেছে বাসায়। আবির্ভাবের জরুরি তলবে ছুটে এসেছে দুজনে। আবির্ভাব সোফায় বসে খবরের কাগজে উল্টে পাল্টে দেখছে। শেখর মৃদুস্বরে ডাকলো, স্যার। আবির্ভাব খবরের কাগজ থেকে চোখ সরিয়ে হাসি মুখে বলল। এসেছো তোমরা? মোহনা চারপাশে চোখ ঘুরে ঘুরে দেখছে সব। 5 বছর যাবৎ আবির্ভাবের অফিসে কর্মরত সে। আবির্ভাবের প্রতি তার মনের কোঠায় আলাদা জায়গা ছিল বরাবরে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে মোহনা এত বড় নামি দামি বিজনেসম্যানকে মনের কথা জানাতে সাহস কুলোয় না তার। ভালো লাগা, ভালোবাসা পুরোটা বুক পিঞ্জরে সযত্নে তালা দিয়ে রেখেছিল। অফিসের বিশেষ কাজের জন্য গত 1 মাস যাবৎ আমেরিকায় ছিল সে। কাল রাতে দেশে ল্যান্ড করেছে। দেশে এসে শেখরের মুখে শুনেছে আবির্ভাবের বিয়ের কথা। সাময়িক কষ্ট পেল, নিজেকে সামনে নিয়েছে। আজ না হয় কাল ঠিকই তো বিয়ে করে নিত। আকাশ কুসুম স্বপ্ন থেকে বেরিয়ে এসে বের হয়ে আসাই ভালো। আবির্ভাব ডাকলো মোহনাকে। মোহনা তখনও অন্যমনস্ক। আবির্ভাব ফের জোরে ডাকতে মোহনা কেঁপে উঠল। আবির্ভাব গলা খাকারি দিয়ে বলল, তোমাকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো কি? আচ্ছা, উপরে গিয়ে আহিরাকে রেডি করিয়ে দাও। শেখরের দিকে তাকিয়ে বলল, তোমাকে কলেজে কথা বলে রাখতে বলেছিলাম, বলেছো কি? জি স্যার, কথা বলে রেখেছি। আপনি গিয়ে শুধু ভর্তি করিয়ে দিয়ে আসবেন। ছবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষ করে সবে মাত্র উঠে দাঁড়ালো। দরজা টোকা পড়তে ঘুরে তাকালো সেদিকে। জায়নামাজ গুছিয়ে মৃদু কঞ্চে বলল। কে ওখানে? ছবি ব্যস্ত হয়ে বলল। আসুন ভিতরে। মোনা প্রবেশ করলো রুমে। আলতো হেসে শপিং ব্যাগ এগিয়ে দিল ছবির হাতে। তাড়া দিয়ে বলল। ছবি তাকালো ব্যাগের দিকে। এত এত প্রোডাক্ট তো সে কোনো কালেই লাগায় নাই। মৃদু হেসে বলল। আমি তো ফ্রেশ হয়েছি। ছবি দীর্ঘশ্বাস পেল। মোনার দিকে তাকিয়ে বলল, আমাকে প্লিজ ম্যাম বলবেন না, আমি আপনার থেকে ছোট, নাম ধরে ডাকবেন। ছবি বাধ্য হয়ে ছুটলো ওয়াশরুমের দিকে। প্রোডাক্টগুলো উল্টে পাল্টে দেখে ফ্রেশ হয়ে নিলাম। কালো চেক শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে অয়ন। সারা সোফায় বসে আয়াতের সাথে চিপস খাচ্ছে। রায়ান টিভির চ্যানেল চেঞ্জ করতেই সারা আর আয়াত চেঁচিয়ে উঠল। তাদের পছন্দের কার্টুন চ্যানেল পরিবর্তন করায় বেজায় খেপেছে দুজন। অয়ন ধীরে ধীরে সোফায় এসে বসল। রায়ান আজ চোখে একবার অয়নের দিকে তাকে আবারও চোখ ঘুরিয়ে তাকালো সারার দিকে। সারা আয়াতের সাথে চিপস ভাগ করছে। রায়ান অয়নের একদম কোল ঘেঁষে বসলো, কাঁধে হাত রেখে বলল, কাল বউ ছাড়া বাসর রাত কেমন কাটলো ভাইজান? অয়ন সোফায় গা এলিয়ে দিয়ে গোমরা মুখ করে বলল। হতাশ, একটুও ভালো না। রায়ান দুষ্টু হেসে বলল, ভাইয়া কি কোনোভাবে জেনে গিয়েছে তোমরা মেইন পয়েন্টে কোনো কাজের না? অয়ন ফ্রিকুচকে তাকালো রায়ানের দিকে, গম্ভীর মুখ করে বলল, মানে হলো তোমার মেইন পয়েন্ট দুর্বল। সেটা যদি ভাইয়া জানে তাহলে তো বৌমণিকে এই বাড়ির চৌকাঠে পা রাখতেই দিবে না। অয়ন হাত মুষ্টিবদ্ধ করে নিল, হাত একটু উঁচাতে। রায়ান কাপা কাপা স্বরে বলল, আরে রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। মেরে হাড় গুঁড়ো করে দিলে মজা করে বের হয়ে যাবে। বড্ড পেকে যাচ্ছিস তুই। সারা রায়ানের বাহুতে থাপ্পড় দিয়ে বলল, নোংরা ছেলে কোথাকার! টিভিতে কি ছেড়ে রেখে। রায়ান ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকালো। হলিউড মুভির রোমান্টিক সিন চলছে। নায়ক নায়িকা গভীরভাবে চুম্বন করছে। রায়ান দাঁত কিলিয়ে বলল, একটু রোমান্টিক হও, যেন এসব দেখে শ্বশুরবাড়ি চলে যায় আর আমি আরাম করে এই বাসায় থাকতে পারি। এগুলো রোমান্টিকতা তোর মতো নিরামিষ কিভাবে বুঝবে?
সব দেখতে দে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। আয়াত মুখে চিপস পুড়ে নিয়ে বলল, জানো আপু, ভাইয়া এসব দেখে ফোনকে আদর করে। কাল রুমে শুয়ে শুয়ে ফোনকে উম্মা দিচ্ছিল, আমি দেখেছি। সারা হা হয়ে তাকিয়ে আছে। রায়ান তাড়াহুড়ো করে আয়াতের মুখে চিপস ধরল, ক্যাবলা হেসে বলল, রুমে কত চকলেট এনে রেখেছি জানিস? একটাও কিন্তু দিব না। আয়াত মুখ ছাড়িয়ে নিল, ভেংচি কেটে বলল, লাগবে না তোমার চকলেট, আমাকে আমার ভাইও চকলেট দিবে। আয়াত উঠে অয়নের কোলের উপর গিয়ে বসল। অয়নের গালে হাত রেখে বলল, ভাইও আমাকে চকলেট দিবা না তুমি? আয়াতের মুখের দিকে তাকাল অয়ন। চট করে মাথায় বুদ্ধি খেলো, ব্যস্ত কণ্ঠে বলা, দিব মানে আলবাত দিব, তবে চকলেট যে আমার রুমে, আমার সাথে আমার রুমে চলো। আয়াত চট করে নিচে নেমে দাঁড়ালো, অয়নের সাথে পা মিলিয়ে ছুটলো উপরে। রুমে ঢুকতে অয়ন আয়াতকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। ওয়ার্ড্রোব থেকে চকলেট বক্স এনে আয়াতের হাতে দিল। হাঁটু গেড়ে বসলো ঠিক আয়াতের সামনে। মুখটাকে দুঃখী দুঃখী করে বলল, ভাইও তুমি তোমার বউকে মিস করছো না? আয়াত মুখে চকলেট পুড়ে নিয়ে বলল, খুব। জানো, বউয়ের জন্য আমার খুব মন পড়ছে। তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে। আমার কথা মতো কাজ করলে তোমার বউ বাসায় চলে আসবে। আয়াত বেজায় খুশি, লাফিয়ে উঠে বলল, শুনবো, বলো কি করতে হবে। অয়ন ফিসফিস করে সবটাই বুঝিয়ে দিল আয়াতকে। আয়াত ঘাড় নেড়ে বলল, পারবো। অয়ন যেন দম ছাড়লো জোরে। পকেট থেকে ফোন বের করে কল করলো আবির্ভাবের নাম্বারে। প্রথমবারই কল রিসিভ হলো। অয়ন দেরি করলো না, আর ফোন ধরিয়ে দিল আয়াতের কানে। ভাইয়া, তুমি আমার বউকে নিয়ে গেছো কেন? আবির্ভাব এদিক তাকে ফ্রিকুচকে নিল, কণ্ঠস্বর শান্ত রেখে বলল, তোর বউ আবার কে? আমি আবার আজকাল বউ ছিনতাইকারী হয়ে গেলাম নাকি? তোরা কল দিয়ে সারাক্ষণ বউ বউ করা শুরু করিস। আয়াত দাঁত কাপাটি বের করে ফোকলা হেসে বলল, তুমি তো আমার ছবি বউকে নিয়ে গেছো, দিয়ে যাও বলছি। দিব না, তোর বউ আমার বোন, ও এখন থেকে আমার বাড়িতেই থাকবে। অয়ন চোখ টিপে হাতের ইশারায় ওর শেখানো কথাগুলো বলতে বলেছে। আয়াত ঘাড়ের ফিসফিস করে বলল, ঠিক আছে। ফোনটা শক্ত করে কানের কাছে চেপে ধরে বলল, ভাইও শিখিয়ে দিচ্ছে যে বউ আমাদের সবাইকে ছাড়া কষ্ট পাচ্ছে, তাই ওকে এখানে দিয়ে যাও। অয়নের মাথায় হাত, আয়াতের পায়ে আদর চিমটি কাটতে আর ঠোঁট ফুলে কান্নায় শুরু করে দিল। আবির্ভাব ফোন ডান কান থেকে সরিয়ে বাম কানে নিয়ে পড়ল। তোর ভাই ওকে বল, ওসব চালাকি আমার সাথে করে লাভ হবে না। বেশি চালাকি করলে আমার বোনকে অন্যথায় বিয়ে দিয়ে দিব। অয়ন আয়াতের কান্না থামানোর চেষ্টা করছে। আয়াত এখনো ফুপিয়ে কাঁদছে। হাতের ফোনটা সোফার উপর রেখে আয়াতের সামনে হাঁটু গেড়ে বসলো, হাত দিয়ে দুই কান ধরে বলল। আয়াত মুখ ঘুরিয়ে নিল। অয়ন ক্যাবলা হেসে আবারও আয়াতের সামনে বসলো, ঠোঁট উচ্চে বলল, আমার ভাইও দেখছি খুব রাগ করছে। চকলেট আর আইসক্রিম আছে, এগুলো মনে হয় আর খাবে না এখন। যাই দোকানে ফেরত দিয়ে আসে। আয়াতের মুখ চকচকে হয়ে উঠল। অয়নের হাত ধরে দাঁত বের করে বলল, অল্প একটু ব্যথা পেয়েছি, এখন ঠিক হয়ে গেছে। চকলেট আইসক্রিম খেতে পারবো এখন। অয়ন চোখ চেপে হেসে বলল, শিওর খেতে পারবে এখন? হ্যাঁ পারবো। শহরের সবচেয়ে ভালো কলেজে আবির্ভাব ছবিকে ভর্তি করিয়েছে। শেখর আগে থেকে সব রকম ফর্মালিটিস সেরে রেখেছিল। ক্যাম্পাসের মাঝ বরাবর দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে পুরো ক্যাম্পাসে চোখ বুলিয়ে নিচ্ছে ছবি। তাদের কলেজ তো খুব ছোট ছিল, এত বড় কলেজ ভর্তি হতে পেরেছে এটাই যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। আবির্ভাব ফোন করে কারোর সাথে কথা বলছিল। কথা বলা শেষ করে শেখরের হাতে ফোন দিয়ে ছবির কাছাকাছি এগিয়ে আসলো। ছবি তখনও বিস্ময় চোখে দেখছে সব কিছু। আবির্ভাব আলতো ভাবে ছবির কাছে হাত রাখলো, মৃদু কঞ্চে ঝাঁক দিল। আহিরা, ছবি ঘাড় ঘুরিয়ে তাকালো আবির্ভাবের দিকে, মৃদু হেসে বলল, সত্যি কি এই কলেজে পড়বো আমি ভাইয়া? আবির্ভাব ছবিকে আরেকটু কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটাই তোর কলেজ আজ থেকে। এখন ক্লাসে যেতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে বলল, একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু আমার কাছে বই খাতা কিছুই নেই ভাইয়া। ওসব তোকে ভাবতে হবে না, সব ব্যবস্থা করা আছে। তুই ক্লাসে যা, আমি বই খাতা পাঠিয়ে দিচ্ছি। আবির্ভাব বোনের হাত ধরে ক্লাসরুমের দিকে নিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি বাইরে অপেক্ষা করছি। ক্লাস শেষ হলে একসাথে বাড়ি যাব, কেমন? একদম ভয় পাবি না। ভাইয়া
বাইরে আছে তো, কোনো সমস্যা হলে আমাকে জানাবি, কেমন? কিন্তু তোমার তো অফিস আছে ভাইয়া, না গেলে সমস্যা হবে না? আমার বোনের থেকে আমার জীবনে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। অফিস দেখার জন্য লোক আছে, তোকে সেটা ভাবতে হবে না। এখন সব ভাবনা পড়াশোনায় ব্যয় করবি। ছবি খান নেড়ে পড়ল। আচ্ছা। ক্লাসরুমে যে যার মতো আড্ডা দিচ্ছে, এখনো ক্লাস শুরু হয় নাই। ছবি কাঁধের ব্যাগটা চেপে ধরে ধীরে ধীরে ক্লাসরুমে প্রবেশ করলো। ক্লাসে ঢুকতে হাতে লেগে সামনে বেঞ্চ থেকে কারো ব্যাগ পড়ে গেল। মেয়েটির চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড কোথাকার, চোখে দেখো না, দিলে তো ব্যাগটা ফেলে। ছবি দ্রুত ব্যাগটা তুলে ওড়না দিয়ে ব্যাগটা মুছে বেঞ্চের উপর রাখলো। কাপা কাপা স্বরে পড়ল, দুঃখিত, আমি খেয়াল করি নাই। ঠিক আছে ঠিক আছে, তা তুমি ক্লাসরুমে কি করছো? দেখে স্টুডেন্ট মনে হচ্ছে না। ছবি সবার দিকে তাকাল একবার। ক্লাস রুমে সবার পরনেই উর্দি। ছবি একমাত্র উর্দি ছাড়া এসেছে। কি হলো, কথা বলছো না কেন? আসলে আমি নতুন ভর্তি হয়েছি, এই জন্য এভাবে এসেছি। ওহ ঠিক আছে, যাও। ছবি খানের পেছনের দিকে এগোচ্ছে। সবে হাঁ করে তাকিয়ে আছে ছবির দিকে। পরনে কালো চুড়িদার, খোলা চুলে, মুখে কোনো প্রসাধনী নেই, তবুও অসম্ভব সুন্দর লাগছে। ক্লাসরুমের ফাঁকা কোনো বেঞ্চ নেই, কোথায় বসবে সেটাই যেন ঠাউর করতে পারছে না। এদিক ওদিক তাকাতেই হাতের টান পড়ল, আচমকা বেঞ্চের উপর ধপ করে বসে পড়ল। কি দেখছিলি? কলেজ কি তোর আব্বা জানে তোর জন্য আলাদা বেঞ্চ রাখা হবে? সানিয়া হাতের পানির বোতল ছবির দিকে এগিয়ে দিয়ে পড়ল, নে ধর পানি খা। দেখে মনে হচ্ছে বাচ্চাপক্ষ দেখতে আসছে আর তুই তাদের সামনে দিয়ে হাঁটছিস। ছবি হতভম্বের মতো তাকিয়ে আছে। মেয়েটাকে আগে কখনো দেখি নাই, আজই প্রথম দেখলো, অথচ কথা শুনে মনে হচ্ছে বহু বছরের পরিচিত। কি হলো, ওবে তাকিয়ে আছিস কেন? কি ভাবছিস? শোন, আমার ওসব ন্যাকা মশে না, আমরা ক্লাসমেট, ওসব তুমি তুমি বলতে পারি না। আমি বাপু তুই বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ধর পানি খেয়ে গলা ভিজা, তারপর সুন্দর মুখখানা খুলে নামটা বলে আমাকে ধন্য করে দে। ছবি পানির বোতল হাতে নিল, 2-1 ঢোকে পানি খেয়ে বোতল সানিয়ার দিকে এগিয়ে দিল। এবার বল তোর নাম কি? বলতে গিয়ে থেমে গেল। কারোর নাম হয় নাকি? চেয়ারের সাথে নামটা বড় বেমানান। তোর বাপ মাই এত কিপটে কেন? বাংলায় এতগুলো বর্ণ থাকতে একটা বর্ণ দিয়ে নাম রাখতে কে বলেছিল? আগে পরিচিত হলে আমি তোর নাম রেখে দিতাম। হতাশ, খুবই হতাশ। এত কিউট একটা মেয়ের নাম, খুবই সুইট, তা না হয়ে শুধু ছবি ছট করে এবার বলল, আহিরা চৌধুরী আমার নাম। সানিয়া মুখ কুচকে নিল, মৃদু স্বরে বলল, ও তাহলে শুধু বলতে গেলি কেন? শেখর ক্লাসরুমে ঢুকলো, ছবির হাতে বই খাতা তুলে দিয়ে মৃদু কঞ্চে বলল, ম্যাম এখানে আপনার বই খাতাগুলো আছে। ছবি হাত বাড়িয়ে সেগুলো নিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। ক্লাস চলছে পরপর কয়েকটাই। ক্লাসের বেশ মনোযোগ সহকারেই করছে ছবি, যদিও সানিয়া ফিসফিসে নানা রকম গল্প তুলছে। ছবি সেদিকে মনোযোগ না দিয়ে স্যারদের লেকচার শুনছে। ক্লাস শেষে বই খাতা ব্যাগে ঢুকে সিঁড়ি বেয়ে নিচে নামছে ছবি। সানিয়া পিছু পিছু দৌড়ে নিচে নামছে, ব্যস্ত কণ্ঠে বলল, তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? এখন কোথায় যাবি? বাসায় যাব। সানিয়া মুখ কুচকে নিল, ঠোঁট এলিয়ে বলল, বাসায় যাবি মানে? আজ তোর প্রথম দিন, ক্যাম্পাসে আড্ডা দিবি তারপর বাড়ি? আমার একটু তাড়া আছে, অন্য একদিন আড্ডা দিব, কেমন? সানিয়া ফিউ নাচিয়ে বলল, বুঝেছি, বব কেস তাই তো? বফ কি? আহা শোনে আমার, ভাজা মাছটাও উল্টে খেতে জানো না। বব হলে প্রেমিক, আছে নাকি প্রেমিক? না, ওসব নেই আমার। সানিয়া বিস্ময়ের চোখে তাকালো, চোখ বড় বড় করে বলল, সত্যি নেই তোর বব? না, মিথ্যা বলতে যাব কেন? শোন, আমার একটা বফ আছে, শহরের সব থেকে ধনী ব্যবসায়ী, অনেক বড় লোক। আমি তাকে বলে তোর জন্য একটা বফের ব্যবস্থা করে দিব। বব থাকলে একটা সুবিধা, কলেজ থেকে বাড়ি ফেরার সময় রিক্সা ভাড়া আর ফুচকার টাকা লাগে না, বুঝলি? একটা বব বানাবি? ছবি যেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, মুখে কিছু না বলে ঘাড় নাড়িয়ে শুধু বলল, আচ্ছা। সানিয়া ফিসফিসিয়ে ছবির কানে কানে বলল, তোকে বলতাম না আমার বফের কথা? ওই দেখ, আমার বফ আমাকে নিতে এসেছে। ছবি সামনের দিকে তাকালো, আশেপাশে ঘাড় ঘুরিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। ফের হতাশার চোখে তাকালো সানিয়ার দিকে। কি রে, পেলি না? সুন্দরী মেয়েদের আল্লাহ কোনো না কোনো সমস্যা রেখেই দেয়। এই যে তুই চোখে কম দেখিস, ওই দিকে তাকা, ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ছবির চোখের মনি যেন বের হয়ে আসার মতো অবস্থা। গাড়ির সাথে হেলিয়ে ফোনে কিছু একটা করছে আবির্ভাব। সানিয়া কি আবির্ভাবের কথা বলছে? বিস্ময়ে কঞ্চে পড়ল,
তুমি ওনার কথা বলছো কি? সানিয়া ওড়না দিয়ে মুখ ঢেকে লজ্জাপর ভঙ্গিমায় মাথা ঝাঁকিয়ে বলল, হুম, ছেলেটা কি যে করে না, এত বড় বিজনেস ফেলে আমাকে দেখার জন্য ছুটে আছে। রোজ এমন করে জানিস। ছবিকে চোখে পড়তে ছবির পাশে এসে দাঁড়ালো আবির্ভাব। সানিয়া মুখে তর্জনী আঙুল দাঁত দিয়ে কামড়ে লাজুক হাসছে। আবির্ভাব ছবির হাত ধরে বলল, ক্লাস কেমন হলো বাবু সোনা? কোনো সমস্যা হয় নাই তো? না ভাইয়া, কোনো সমস্যা হয় নাই। ফের সানিয়াকে দেখিয়ে বলল। ভাইয়া এটা আমার ক্লাসমেট। সানিয়া কেঁপে উঠল। এত সময় বানিয়ে বানিয়ে বলা সব মিথ্যে এবার ধরা পড়ে যাবে। আবির্ভাব ছোট্ট করে বলল। ও ছবি গলা খাকারি দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে সানিয়ার কানের কাছে ফিসফিসিয়ে বলল, এটা আমার ভাইয়া, আর আমার ভাইয়া বিবাহিত। সানিয়া ক্যাবলা হেসে বলল, মজা করছিলাম তো, তুই সিরিয়াস নিচ্ছিস নাকি? এটা আমার বফ না, শাস্তি দেরি করছে কেন যে হে জন্যই তোকে সেম ডিজাইনের আর একটা জিনিস দেখালাম। ছবি ছোট চিপে হাসলো খানিকটা। মেয়েটা যে পরিমাণ ছাড়া একটু বেশি বাঁচাল সেটা কথার ভঙ্গিমায় বুঝে গেছে। মৃদুস্বরে বলল, তাহলে কাল দেখা হবে, আজ আসি কেমন? সানিয়াকে বিদায় জানিয়ে আবির্ভাবের হাত ধরে গাড়িতে উঠে বসলো ছবি। আবির্ভাব মৃদু হেসে গাড়ি স্টার্ট করলো। বোনের সাথে নানান গল্প করে বাড়ি এসে পৌঁছালো। দুপুরে গোসল সেরে ভেজা চুল শুকাতে ছাদে দাঁড়িয়ে আছে সারহা। ছাদের ওপাশ থেকে ফিসফিসিয়ে কারো কথা শুনে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। ছাদের রেলিং ধরে কারো সাথে কথা বলছে অভিক। কথা বলার ভঙ্গিমায় মনে হচ্ছে কার উপর প্রচন্ড ক্ষেপে আছে। সারা কান খাড়া করে অভিকের কথাগুলো শোনার চেষ্টা করল। অভিক তাতে ধর চেপে বলল, কোনো কাঠ ছাড়ে আবির্ভাব চৌধুরী বের হয়েছিল, তবুও ধরতে পারলি না কয়ে? ওর লাশ চাই আমি। শোন, আবির্ভাব চৌধুরী এখন বাসায় আছে, ওর বাসায় কোনো গাঢ় থাকে না, ওখানে গিয়ে শেষ করে দিবি ওকে। চমকালো সারা। বুকের মধ্যে কেমন ধকধক করছে। রক্তনালীর চলাচল যেন বন্ধ হয়ে গিয়েছে। মাথার উপর সমুদ্রের ঢেউ আসে পড়েছে। দ্রুত পায়ে নিচে নেমে আসলো। রুমে ঢুকে হাতে ফোন তুলে নিল। আবির্ভাবের নাম্বার ডায়াল করতে গিয়ে আবারও থেমে গেল। ফোন রেখে ছুটল আবার অয়নের রুমের দিকে। অয়ন দুপুরে খাবার খেয়ে সবে মাত্র ভাত ঘুম দিয়েছে। সারা অয়নকে আলতোকে ধাক্কা দিতে অয়ন ধরফড়িয়ে উঠে বসলো। চোখ কচলে বিরক্ত স্বরে বলল, উফ বনু, দিল তোমার কাছে ঘুমটা ভেঙে। সারা কাঁপছে, জোরে জোরে শ্বাস পড়ছে। যোগ গিলে কাপা কাপা স্বরে বলল, ভাইয়া ওনাকে বাঁচাও প্লিজ। অয়ন বিস্ময় চোখে তাকালো। বুক কাঁপছে অনবরত। সারার বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধল, কাকে বাঁচাবো? কি হয়েছে? তোকে এত আপসেট লাগছে কেন? বড় ভাইয়া ওনাকে মারার জন্য লোক পাঠাচ্ছে, তুমি প্লিজ ওনাকে বাঁচাও। অয়নের মাথা বজ্রপাত হলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। উত্তেজিত কণ্ঠে বলল, কিসব বলছিস? এসব তোকে কে বলেছে? সারা কান্না জড়িত কণ্ঠে সব খুলে বলল অয়নকে। অয়নের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। রাগে হাত মুঠো করে নিল। সারার দিকে তাকিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি ভাইয়ার কিছু হতে দেব না। আমি এখনই যাচ্ছি ওখানে। দারুণ জব্বরে চোখ মুখ বেয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। নিস্তেজ হয়ে গেটের পাশে পড়ে আছে দেহখানা। কলিং বেল বাজাতেই মনার মা দরজা খুলে দিল। লোকগুলো হুড়হুড় করে বাসার ভিতরে ঢুকে গেল। মনার মা দুই হাত দিয়ে টান টান করে আটকানোর চেষ্টা করলো। কাপা কাপা স্বরে বলল, কে আপনারা? বের হয়ে যান বলছি, সাহেব বাসায় আছে, যদি আপনাদের দেখতে পারে একদম শেষ করে ফেলবে। লোকগুলো মধ্যে একজন মনার মায়ের চুলের মুঠি চেপে ধরে তাতে চেপে বলল, কথা কম বল, সময় কম, তোর সাহেব কোথায় বল, সারারে খুন কইরা তাড়াতাড়ি বিদায় হব। মনার মা ব্যথায় চোখ মুখ কুচকে নিল। থেমে থেমে বলল, বলবো না সাহেব কোথায়। পানির বোতল হাতে নিয়ে সবে মাত্র নিচে নেমেছে ছবি। মনার মাকে ওভাবে আঘাত করতে দেখে ছবি উত্তেজিত কণ্ঠে বলল, কে আপনারা? ছেড়ে দিন ওনাকে। লোকগুলোর চোখে পড়লো ছবির দিকে। পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে বলল, একদম খাস মার, এইটার আগে একটু চেকে দেখতে হচ্ছে, দেখছি। ছবির কাছাকাছি এগিয়ে যেতে ছবি কয়েক কদম পিছিয়ে গেল। কাপা কাপা স্বরে বলল, একদম আমার কাছাকাছি আসবেন না, আমি কিন্তু চেঁচাবো। আমার ভাইয়া এখানে আসলে কিন্তু একটাও জান নিয়ে ফিরতে পারবেন না। লোকগুলো বিশ্রী হেসে বলল, তাই নাকি? তাহলে ডাক তোর ভাইয়াকে, তোর ভাইয়ার সামনেই আজ তোর সাথে বাসরটা সেরে ফেলবো। ছবির পাশে রাখা ফুলদানি হাতে তুলে ছুঁড়ে মারতে একজন ছবিকে গিয়ে চেপে ধরল। ছবি লোকটাকে অনবরত আঘাত করছে নিজেকে ছাড়ানোর জন্য। তবে তাদের দানবীয় শক্তির সাথে পেরে
যেন উঠছে না ছবি। অফিসে না যাওয়ার বেশ কিছু কাজ জমেছে। আবির্ভাব বিছানায় বসে ল্যাপটপে সেগুলোই করছিল। নিজের চিৎকার চেঁচামেচি আওয়াজ কানে যেতে আবির্ভাব ল্যাপটপ সরিয়ে দ্রুত বাইরে বের হলো। করিডোর এসে নিচে দিকে চোখ পড়তে মাথায় রক্ত উঠে গেল। এবার দৌড়ে নিচে নেমে আসলো। ছবির গায়ে স্পর্শ করা ব্যক্তির বুক বরাবর সজোর লাথি দিয়ে কয়েক হাত দূরে ফেলে দিলে হুঙ্কার ছেড়ে পড়লা, মেরে ফেলবো, একটাও প্রাণ নিয়ে ফিরতে পারবি না আজ। আবির্ভাব চৌধুরীর কলিজায় আঘাত দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস। মুহূর্তে সবাই চেপে ধরল আবির্ভাবকে। আবির্ভাবের গর্জন আর শক্তির কাছে কুলোনো দায় ধাক্কা দিয়ে ফেলে দিল সবাইকে খানিক দূরে। সবার হাতে হক স্টিক। আবির্ভাব একজনের হাত থেকে স্টিক কেড়ে নিয়ে আঘাত করতে শুরু করলো প্রত্যেকের শরীরে। পেছন থেকে একজন ছুরি হাতে আঘাত করতে আসলে ছবি চিৎকার দিয়ে সাবধান করে দিল ভাইকে। আবির্ভাব ঘাড় ঘুরিয়ে ধরে নিল ছড়ে। হাতাহাতি করতে গিয়ে ছুরির আঘাতে হাতের তালুর বেশ কিছু অংশ কেটে রক্ত ঝরছে ফিনকি দিয়ে। তবুও থামলো না আবির্ভাব। নিজের প্রাণ দিয়ে হলেও বোনকে রক্ষা করবে সে। তবে এতগুলো মানুষের সাথে একা লড়াই করা সম্ভব না। টিকতে পারল না বেশি সময়। মাথায় ভারী কিছুর আঘাত পেতেই থেমে গেল। গলগুলির রক্ত ঝরছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের ভেতরে লুটিয়ে পড়লো ফ্লোরে। ছবি চিৎকার দিয়ে কাঁদছে। কে বাঁচাবে এখন তাদের? মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে থাকা আবির্ভাবের শরীরে ক্রমাগত আঘাত করছে দস্যুরা। দলের প্রধান এবার হাত তুলে থেমে যেতেই বলল সবাইকে। হাতে রিভলভার পাশের জনকে তুলে দিয়ে বলল, ধর, এটা সাউন্ড প্রুফ করা আছে, আরামে খালসা করে এইটারে আমি বরঞ্চ সুন্দরী লগে বাসটা সেরে ফেলি। বিশ্রী এসে এগুলো ছবির পাশে। মনার মা ছুটে এসে ছবিকে আগলে দিল। ছবি চিৎকার দিয়ে কাঁদছে। লোকটি ছবির হাত চেপে ধরতে চিৎকার দিল জোরে। হাতের কোনো ছেদ করে ছুরি ঢুকিয়েছে কেউ। গলগুলি রক্ত ঝরছে। অয়ন চোখ মুখ রক্তবন্ধ করে ধারণ করেছে। গলা ধরে হ্যাঁচকা টানে নিচে ফেলে দিল। ছুরি তুলে পেট বরাবর তাক করতে ইন্সপেক্টর এজাজ ব্যস্ত হাতে কেড়ে নিল সেটা। অনুরোধ স্বরে বলল, আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ, আমরা দেখে নিচ্ছি। অয়ন উঠে দাঁড়ালো। ছবি হাউমাউ করে কান্না করছে। আবির্ভাবের পাশে বসে অয়ন ছুটলো সেখানে। ছবিকে নিজের কাছে টেনে কান্না থামানোর চেষ্টা করলো। ছবি আবির্ভাবের পাশে বসে ফুপিয়ে কেঁদে চলেছে। সারা চোখ মুখ লাল হয়ে আছে। সে ভেঙে পড়েছে। এটা কাউকে বুঝতে দিতে চায় না। মনকে মানাতে না পেরে ছুটে আসে আবির্ভাবকে দেখতে। ডাক্তার আবির্ভাবের মাথায় এবং হাতে ব্যান্ডেজ করে দিল। আঘাত তেমন গুরুতর নয়, এজন্য বাসায় ট্রিটমেন্ট হবে। অয়ন ব্যস্ত হয়ে বলল, ডক্টর, আমরা কি ভাইকে হসপিটালে শিফট করব? না, আঘাত তেমন না। সারা ব্যস্ত হয়ে বলল, তবে কি ডক্টর? ওনাকে এই মুহূর্তে দেখে শুনে রাখতে হবে। কিছুদিন আগে এত বড় অপারেশন হয়েছে, আবার এখন সেম জায়গায় আঘাত। ঠিকমতো টেক কেয়ার না হলে সমস্যা হতে পারে। ওনাকে কোনো রকম টেনশন দেওয়া যাবে না। ওনার অপছন্দ এমন কাজ কেউ ভুলেও করবেন না। আবির্ভাব চোখ আলতো ফাঁক করে ডক্টরের হাতে চিমচি কাটল। ডক্টর আর্তনাদ করতে গিয়েও থেমে গেল। মুখটাকে গম্ভীর করে বলল, এ সময় ওনার ওয়াইফের উচিত সবসময় ওনার পাশে থাকা। রাতে এটা খেয়াল রাখা ওনার শ্বাস ঠিকমতো পড়ছে নাকি, ওনার মাথায় ব্যথা করছে নাকি। সারা চোখ মুখ কুচকে বলল, বউকেই দেখতে হবে কেন? এটা আবার কেমন সায়েন্স? ডাক্তার গম্ভীর গলায় বললেন, আপনি এত কথা বলেন কেন? আপনি বেশি বুঝেন? ওনার স্ত্রী কোনটা উনি বুঝে নেবেন। আপনাকে তো বলছি না, আপনি চুপচাপ থাকুন না। সারা তাতে তোর চেপে বলল, আমি ওনার স্ত্রী। ডক্টর ক্যাবলা হেসে বলল, সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারি নাই। স্যারকে একটু দেখে শুনে রাখবেন। স্যারের এখন বইয়ের ট্রিটমেন্ট আগে দরকার। আবির্ভাব গোমরা মুখ করে বলল, ঠিকই বলেছেন ডক্টর, বউয়ের অভাবে কেমন পুষ্টিহীনতায় ভুগছি আমি। অয়ন ঘাড় ঘুরিয়ে মুখ টিপে হাসছে। ছবি সারার হাত চেপে ধরে অনুরোধ স্বরে বলল, আপু প্লিজ থেকে যাও না। সারা শুনল না কারো কথা। নিজের সিদ্ধান্তে অটুট সে। থাকবে না এখানে। বাবা মা ভাই ছাড়া জীবনের এতটা দিন কাটিয়েছি। ভাইয়ার কিছু হলে আমি আবার একা হয়ে যাব। দুনিয়ায় আপন বলতে আর কেউ থাকবে না। আসলে আমারই পোড়া কপাল। এই কপালে সুখ বেশি দিন সহ্য হয় না। থাকতে হবে না তোমাকে আপু, আমি দেখব আমার ভাইকে। ছবির নাকা কান্নায় হতভম্বের মতো তাকিয়ে আছে অয়ন আর সারা। আবির্ভাব বোনের হাতে হাত রেখে আর চোখে সারার দিকে তাকে ছুট ফুলিয়ে বলল, থাক আর কাঁদে না সোনা, আমরা দুই ভাই বোন, দুইজন দুইজনের টেক কেয়ার করব। আমাদের কাউকে লাগবে না। সারার চোখে ঘন পাপড়িগুলো ছাপটে অবিশ্বাসের চোখে কয়েকবার পলক ফেলে ফিরফির করে বলল,
একদিনে এই নাটকবাজ লোকটা ছবির মতো সহজ সরল মেয়েটাকেও নাটকবাজ বানিয়ে ফেলেছে। আর হবে নাই বা কেন, ভাই বোন তো একই রকম হবে। অয়ন এবার নড়িচড়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল, বর্ণ, রাত হয়ে গিয়েছে, যখন থাকবি না তাহলে রাত করে লাভ নেই, চল বাসায় চলে যাই। সারা বুঝে উঠে পারছে না কি করবে। শাহানারা অসুস্থতার কারণে আসতে পারে নাই, তবে ফোনে বারবার রিকোয়েস্ট করেছে সারা যেন আবির্ভাবের কাছে থেকে যায়। স্বামীর অসুস্থতার সময় স্ত্রীর সবচেয়ে বেশি পাশে প্রয়োজন হয়। সারা আজ চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব আঁকি জোড়া আটকে আছে সারার প্রাণে। চোখাচোখি হতে চিবুক নিচে নামিয়ে নিল আবির্ভাব। ছবি আবির্ভাবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারা অয়নের দিকে তাকালো। অয়ন তারা দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। মৃদু স্বরে বলল, ঠিক আছে, আজকে রাতের জন্য থেকে যাচ্ছি, সকালে কিন্তু কেউ আমাকে আটকাতে আসবে না।